আচমকাই এক দুর্ঘটনায় থমকে গেল রাই অনির্বাণের বিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুরোহিত মশাই যখন তাড়াহুড়া করতে থাকে, রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা অনেকটা তো সময় পেরিয়ে গেল, এরই মধ্যে আমাদেরকে রাইকে মণ্ডপে আনতে হবে। পুরোহিত মশাই ওদিকে তাড়া দিচ্ছে। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই অনেক শখ ছিল, এই দিনের অপেক্ষায় অনেক দিন ধরে আমি অধীর আগ্রহে বসেছিলাম, আজকে অবশেষে সেই দিনটা আমাদের জীবনে চলেই এলো। ওদিকে রাই মনে মনে ভাবতে থাকে যে অনির্বাণ জানি না কেন, জানি না আজকে মনটা অনেক বেশি কু গাইছে, কিন্তু তার শর্ত ভেবে ভেবে এটাও অনেক ভালো লাগছে যে অবশেষে আমাদের জীবনে সে অতি কাঙ্ক্ষিত সেই মুহূর্তটা চলে এলো, যখন কিনা আমি তুমি চিরকালের জন্য এক হয়ে যাব। ওদিকে শর্মির বর এবং শর্মি রাইকে আনা মাত্রই বলতে থাকে যে রাই আজকে আর এত বেশি লজ্জা পেও না তো, কারণ দাদা ভাইকে তো তুমি অনেক আগে থেকেই চেনো, তাই না? তোমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বনিবনা আছে, তার সত্ত্বেও তুমি এতটা বেশি লজ্জা পাচ্ছ কেন? দাদা ভাইকে বলো তো, এত লজ্জার কোনো কিছু নেই। এবার এই পান পাতাটা সরাও, আমার দাদা ভাই তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার এই চাঁদপানা মুখটা দেখার জন্য। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ সরাও, আর লজ্জা পেও না। ওদিকে রাইকে অনির্বাণ বলা মাত্রই রাই পান পাতাটা সরিয়ে এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর পুরোহিত মশাই বলতে থাকে যে আর কতক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবেন এরকম করে বলুন তো, এখন মালার বদলটা করুন, নয়তো বা লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। ওদিকে রাইয়ের মা ভাবতে থাকে যে এই শুভ লগ্নে এখনও পর্যন্ত আমার নীলু মেয়েটা একা ঘরে অন্ধকার ঘরে বসে আছে, আর তার সত্ত্বেও মা হয়ে আমি এখানে আনন্দ উল্লাস করছি, সেটা কি মোটেও ভালো দেখাচ্ছে? এর থেকে বরঞ্চ সবাই তো এখানে রাইয়ের পাশে আছে, আমি বরঞ্চ নীলুর সাথে গিয়ে একবার ওর সাথে কথা বলার চেষ্টা করি, ওদিকে গিয়ে ওদিকে যদি ওকে বুঝিয়ে ভালিয়ে এখানে আনতে পারি, তাহলে বরঞ্চ মা হিসেবে আমার দু মেয়েকেই এক জায়গায় দেখে আমার অন্তত চোখে তৃপ্তি পাবে। ওদিকে এ কথা বলা মাত্র রাইয়ের মা রাইয়ের পিসিমণিকে বলতে থাকে যে ঠাকুরজি তুমি এদিকটা বরঞ্চ দেখে নাও, আর ওদিকে আমি বরঞ্চ গিয়ে নীলুর সাথে একটু কথা বলার চেষ্টা করি। ওদিকে রাইয়ের পিসিমণি বলতে থাকে যে ঠিক আছে বৌদি, তুমি বরঞ্চ ওখানে গিয়ে দেখো নীলুর সাথে কথা বলে কোনো কিছু করতে পারো কিনা। ওদিকে নীলুর কাছে যাওয়া মাত্রই রাইয়ের মা যখন দরজা ধাক্কাতে থাকে, তখন রাইয়ের মা বলতে থাকে কি ব্যাপার, এতক্ষণ ধরে মেয়েটাকে ডাকছি, কোনো রকম কোনো সারা শব্দ নেই কেন? মেয়েটাকে আর কি হলো? ওকে অসুস্থ হয়ে গিয়েছে নাকি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল? মেয়েটা তো সকাল থেকে কোনো কিছু ঠিকমতো করে খায়ও নি। ওদিকে এই কথা বলা মাত্র যখন জোরে ধাক্কা দেওয়া মাত্রই দরজাটা নিজে থেকেই খুলে যায়। ওদিকে এটা দেখে রাইয়ের মা বলতে থাকে যে মনটা তো কুতকুত করছে কেন, কিছুই তো বুঝতে পারছি না, ঘরটা এরকম অন্ধকার হয়ে রয়েছে। ওদিকে ঘরের আলো জ্বালানো মাত্রই যখন নীলুকে ফ্লোরে পড়া দেখে রাইয়ের মা, তখন এটা দেখে রাইয়ের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে নীলু কি ব্যাপার, তুই এরকম করে মাটিতে পড়ে আছিস কেন, কি হয়েছে? মা তো শরীর খারাপ লাগছে। ওদিকে নীলুকে বারবার করে যোগ জিজ্ঞাসা করা সত্ত্বেও যখন নীলুর পক্ষ থেকে কোনো রকম কোনো সারা শব্দ না আসে, তখন এটা দেখে রাইয়ের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে নীলু তোর মুখ থেকে এরকম ফেনা বের হচ্ছে কেন, কি হয়েছে তোর, তুই কী করেছিস? মা নিজের কোনো ক্ষতি করে ফেলেছিস তুই? কিছু তো আমি বুঝতে পারছি না। ওদিকে রাইয়ের পিসিমণি যখন রাইয়ের মাকে খুঁজতে খুঁজতে এই ঘর অব্দি চলে আসে, তখন রাইয়ের পিসিমণি নীলুর এই অবস্থা দেখে বলতে থাকে যে বৌদি তুমি বুঝতে পারছো না, ওকে দেখে ও নির্ঘাত কোনো রকম কোনো হাই ডোজের মেডিসিন খেয়ে ফেলেছে, তার জন্য ওর মুখ থেকে এরকম ফেনা বের হচ্ছে। তুমি তার সত্ত্বেও ওকে এখনও পর্যন্ত তোমার কোলে নিয়ে বসে আছো, তো ওকে তো এক্ষুনি আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। ওদিকে এটা বলা মাত্রই যখন ওষুধের শিশিটা দেখতে পায় রাইয়ের পিসিমণি, তখন অবাক হয়ে যেত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।